আসসালামু আলাইকুম রাসেল ভাই, আল্লাহর রহমতে আপনি ভালো আছেন এটাই বিশ্বাস করি। আমি নীরব আহমেদ, গ্রাম ভরতপুর, থানা বড়াই গ্রাম, জেলা নাটোর। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি আমার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত সত্য একটি ঘটনা। ঘটনাটি ছিল 2010 সালের। তখন আমি ক্লাস 9-এ পড়ি। পড়ন্ত বিকেলে খেলার মাঠে একা একাই বসে আছি। নীরব নিস্তব্ধতার মাঝেই হঠাৎ করেই একটা কান্নার আওয়াজ আমার কানে ভেসে ওঠে। দেখলাম পাশে রাস্তা দিয়ে একটি ভ্যান গাড়ি দিয়ে কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কৌতূহল বশত আমি কোনো কিছু না ভেবেই দৌড় দিয়ে হাসপাতালের গেটে যাই। সেখানে গিয়ে দেখতে পাই 15-16 বছরের একটি মেয়ে বিষ পান করেছে। আমার পাশেই তার মা কান্নাকাটি করছে। মেয়েটি বাঁচার জন্য আকাশের পানে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে। আমি মেয়েটিকে কোলে নিয়ে দ্রুত ইমার্জেন্সির কেবিনের দিকে চলে যাই আর ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে থাকি। মেয়েটি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই সবকিছু নীরব হয়ে গেল। আমার নীলাভ চোখের সামনে মেয়েটির জীবনের শেষ সূর্যটা ডুবে যেতে দেখলাম। ইতোমধ্যে কর্তব্যরত ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করলেন। আমার চোখের অশ্রু আর ধরে রাখতে পারলাম না। সেদিন রাতে আর ঘুমাতে পারিনি। বারবার মেয়েটির কথা মনে পড়ছিল আর কেন জানি মনে হচ্ছিল জীবন থেকে কোনো একটা কিছু হারিয়ে ফেলেছি। মনের গভীর ভালোবাসা থেকে মেয়েটির সেই নীলাভ চোখে চাহনি যেন আমাকে কিছু বলতে চাইছিল। মাসখানেক পর থেকে শুরু হলো আমার জীবনের অদ্ভুত পদচারণা। সেদিন রাতে সেলফ স্টাডি শেষ করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। মনে হচ্ছিল আকাশ ভেঙে আমার চোখে কেউ একজন ঘুম নিয়ে এসেছে। ঘুমের মধ্যে দেখছিলাম আমার বিয়ে হচ্ছে অচেনা অজানা কোনো এক স্থানে, যেখানে চারিদিকে ফুলে ফুলে ভরা। সেখানে অনেক কিছু, অনেক নতুন নতুন মানুষ। কিন্তু অদ্ভুত হলেও সত্য যে তাদের কাউকে আমি চিনি না। আমি অবাক হলাম। এরপর দেখলাম পালকি করে একজন মেয়েকে আমার সাথে এনে বসানো হলো। মেয়েটির ঘুমটা সরিয়ে বলে উঠল, কে? আমাকে চিনতে পেরেছ? আমি দেখলাম এটি আর কেউ নয়, সেই মেয়েটি যে গত রাতে, গত 1 মাস আগে আমার কোলে মাথা রেখে মারা গিয়েছিল। আমার ঘুম ভেঙে যায়। নেহায়েত একটি স্বপ্ন ভেবে আমি উড়িয়ে দেই। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে আমার ঘরের কোনো এক অদ্ভুত ফুলের গন্ধে ভরে গিয়েছিল। আমি যেন আর কিছু ভাবতে পারছিলাম না। এর মধ্যে আমার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করে। আমার চাল চলনে পরিবর্তন আসলো। পরিবারের সবাই আমাকে বলল, তুমি রাতে কার সাথে একা কথা বলো? আমি নাকি কারোর সাথে কথা বলি। এটাই ছিল তাদের প্রশ্ন, আমি কার সাথে কথা বলি। এভাবে প্রত্যেকটি দিন আমি তাকে স্বপ্নে দেখি যে সে আমার পাশে বসে আছে। প্রতিদিন ঘুমোতে যাবার আগে ভাবতাম, আজও কি সে আমার কাছে আসবে? এমনি কোনো একদিন সে আমাকে অনেক সুস্বাদু খাবার খেতে দেয়, যার স্বাদ গন্ধ আমাকে মুগ্ধ করে দিয়েছিল। সকালবেলা আমার মায়ের ডাকাডাকিতে ঘুম ভাঙল। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই গত রাতের সেই পোলাওয়ের গন্ধ আমার নাকে তীব্রভাবে লাগতে থাকে। আমি অবাক হয়ে যাই, কিন্তু এখনো স্বপ্নের ঘোর কাটেনি মনে করে উড়িয়ে দেই। মা আমার ঘর গোছাতে আসেন। এরপর মা আমাকে জিজ্ঞেস করেন আমি কাল রাতে কোথা থেকে পোলাও খেয়েছি। আমার কাপড় থেকেও নাকি পোলাওয়ের গন্ধ বের হচ্ছে। কি আশ্চর্য! তাহলে কি আজ অবধি যা হয়েছে তা সত্য? ঘটনা প্রবাহ আর আমি নিজের কাছে ধরে রাখতে পারিনি। সহসাই আমার মা বাবার কাছে সবকিছু খুলে বলি। তারা আমার সকল কথা শুনে
অবাক হন এবং দ্রুত আমাকে একজন বড় হুজুরের কাছে নিয়ে যান। হুজুর আমাকে দেখে বলেন, তোমার উপর একটি পরী আছর করেছে, কিন্তু তোমাকে সে এত সহজে ছাড়বে না। এরপর তিনি আমাকে কিছু ঝাড়ফুঁক ও পানি পড়া দেন, সাথে একটি তাবিজও দেন। তাবিজ যেন কোনোভাবেই না হারায় সে ব্যাপারে তিনি বিশেষভাবে তাগিদ দেন। এরপর থেকে আমি আর তাকে স্বপ্নে দেখি না। সবকিছু ঠিকঠাকই চলছিল। এভাবে কেটে গেল 2টি বছর। এরই মধ্যে রিমি নামের একটি মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয়। গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। তাকে বিয়ে করব বলেই চিন্তা ভাবনা করে রেখেছিলাম। কোনো একদিন আমি মাঠে ফুটবল খেলার সময় তাবিজটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও আমি সেটা পাইনি। এরপর শুরু হলো আমার জীবনে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রতিদিনের মতোই আমি ওই দিন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছি। আর কিছু নয়, স্বপ্নে পুরনো সেই স্মৃতি আমার নিদ্রা জগতে। আমি দেখতে পেলাম সাদা কাপড় পরে সেই মেয়েটি আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। ওর চোখে মুখে অদ্ভুত মায়ার ছাপ। চোখের কোণে জমে আছে শত বছরের অভিমান। মনে হচ্ছে সে আমার উপর অনেক অভিমান নিয়ে বসে আছে। সহসা তার গাল বেয়ে অশ্রু ঝরছে। এরপর বেদনাময়ী কণ্ঠে কিছু লোমহর্ষক কথা সে আমাকে বলল, কেন এমন করলে? কেন মুছে গেল তার স্বপ্ন? সে আমার সাথে সম্পর্ক করতে চেয়েছিল এবং সে অন্য কারোর সাথে আমার সম্পর্ক হতে দেবে না। মেয়েটি এই কথাগুলো বলতে বলতে ছোট্ট ছেলেটির মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল, আর আমি শুধু তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। সহসা একটা মৃদু মলয়ে ঝাপটার শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি চারিদিকে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে। ঘড়ির কাঁটায় তখন রাত 3টা বাজে। আমি আর কিছুই ভাবতে পারছিলাম না। আমার চারিদিক যেন অন্ধকার হয়ে আসছিল। এমনি সময় আমি দেখতে পেলাম আমার ঘরে 3-4টে আলো আড়াআড়ি ভাবে দৌড়াদৌড়ি করছে। আমি খুব ভয় পেলাম, আর সাথে বাড়ির আশপাশ থেকে অনেকগুলো শেয়াল কুকুরের কান্নার আর্তনাদ শুনতে পেলাম। মনে হচ্ছিল কেউ যেন তাদেরকে চিবিয়ে খাচ্ছে। দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসলে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সকালবেলায় আবারও হুজুরের কাছে যাব বলে রওনা দিচ্ছিলাম। হঠাৎ করে আমার ফোনে কল আসলো। রিমি নামের সেই মেয়েটি নাকি গত রাতে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি? কিছুই বুঝে উঠতে পারছিলাম না। হুজুরের কাছে গিয়ে পুনরায় সব ঘটনা খুলে পড়লাম। তিনি আমাকে আবারও একটি তাবিজ দেন, যা আজও আমাকে বহন করে বেড়াতে হচ্ছে। যুগের দাবিতে কেটে গেছে অনেকগুলো বছর, কিন্তু আজও আমার হৃদয়ে দাগ কেটে আছে সেই দীপ্ত ঘটনাগুলো, যার ব্যাখ্যা আমি আজও মেলাতে পারিনি। আজও রাত হলে মনের মাঝে হু হু করে কেঁদে ওঠে, আর অদ্ভুত সব কর্মধারা মনে করিয়ে দেয় কি দোষ করেছিল বিষপান করা সেই মেয়েটি, আর কেনই বা সে বিষপান করেছিল? কেনই বা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রিমির জীবন চলে গেল? কোনো কিছুই যেন মেলাতে পারি না আমি। তবুও মনে হয় নিহত আত্মা আজও জেগে আছে আমার জন্য। হয়তো সে অনেক অনেক অভিমান নিয়ে বসে আছে আমার চিরচেনা সেই খাটের পাশে, হয়তো ভালোবাসা পাওয়ার জন্য আমার কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু অদৃষ্টের এই নির্মম পরিহাসে আসতে পারে না আমার কাছে। হঠাৎ করে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। মনে হয় মেয়েটি আমার কাছেই দাঁড়িয়ে আছে। আমি যেন এখনো
তার কান্নার আর্তনাদ আর তার সেই সবসময় দোয়া করি আল্লাহ যেন আমার হারিয়ে যাওয়া রিমি আর সেই মেয়েটিকে ক্ষমা করে দেন। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ধ্রুব সত্য ঘটনা। এখন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঘটনাটি ঠিকমতো গুছিয়ে লিখতে না পারার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সবাই আমার জন্য দোয়া করবেন। ঘটনাটি পড়ে শোনানো হলে দয়া করে আমাকে জানাবেন। নীরব আহমেদ, ভরতপুর, বড়াই গ্রাম, নাটোর। তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, এসেছি মিরপুর থেকে। জি। তো রাসেল ভাই, আপনাকে আবারও ধন্যবাদ আসলে সেকেন্ড টাইমের মতো আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা মাদারীপুর জেলার একটা গ্রামের ঘটনা। জি। তো এটা আমি শুনেছি আমার বাবার মুখ থেকে। জি জি। তো ঘটনাটা ঘটেছিল রাসেল ভাই আজ থেকে 55 থেকে 60 বছর আগে। ঘটনাটি মাদারীপুর জেলার একটি গ্রামে ঘটেছিল রাসেল ভাই। আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। মাগুরা থেকে 7-8 জনের একটি কিষানের দল এর সাথে ঘটেছিল ঘটনাটি রাসেল ভাই। আচ্ছা। যারা পেটের তাগিদে মৌসুমী কৃষিকাজ করার জন্য আসছিল আমাদের গ্রাম থেকে 3-4টা গ্রাম পরে একটা গৃহস্থ বাড়িতে। রাসেল ভাই, আখের মৌসুমে আখ কাটা এবং মারাই করার কাজের জন্যই তারা এসেছিল। জি। রাসেল ভাই, ওই সময় মাগুরা থেকে ওই আমাদের যে গ্রাম মাদারীপুর জেলার যে গ্রাম, সেখানে আসতে রাসেল ভাই যাতায়াত ব্যবস্থা বলতে ছিল আপনার নৌকা, পায়হাঁটা পথ এবং ভ্যান গাড়ি আর কি, যেটা আসলে স্বাভাবিকভাবে ওই যে 5টার পরে আর এগুলো আর কি ওইভাবে পাওয়া যেত না রাসেল ভাই। তো মাগুরা থেকে আসার পর, নৌকা পথে আসার পর রাসেল ভাই, যেখানে তাদের আসলে ওই যে ঘাটে তাদের নামতে হয়, এটা বর্তমান আপনার কাউরাকান্দি নামক একটা ঘাট আর কি, যেটা মাদারীপুর যাওয়ার সময় আর কি পরে আর কি পদ্মা নদীর পাড়ে আর কি। তো তারা এসে যখন আসলে যে আপনার ওই ঘাটে নামে, তখন অলমোস্ট আপনার 6:30 থেকে 7টার মতো বেজে যায় আর কি আসল ভাই। তো যার ফলে তারা এসে দেখে যে ঘাট থেকে কোনো ভ্যান বর্ণ কিছু পাওয়া যাচ্ছে না। আর যদি তারা চিন্তা করে যে যদি হেঁটেও যায় তাহলে আমাদের অলমোস্ট 7-8 ঘন্টা লেগে যাবে। তো 6:30 7টা বাজে। তো তারা এটা চিন্তা করতে করতে বললো যে আগে আমরা যেহেতু নামছি, তো যেহেতু 7-8 জনের একটা টিম, 8 জনের মতো, তারা বলে যে চলো তাহলে আমরা আগে কিছু খাই এখান থেকে। একটা দোকান খোলা ছিল, তারা এখানে গিয়ে ওই কলা রুটি টুটি যা পায় এগুলো খায় এবং তাদের চা পান খেয়ে তাদের সাথে ওই মানে গ্রামের যেহেতু কৃষক রাসেল ভাই, তারা তখন ওই বিড়ি টিড়ি গুলো খায় আর কি, তারা বিড়ি কিনে নেয়। তো নেওয়ার পরে তাদের মধ্যে আলোচনা করতে করতে তার মধ্যে দুজন বলে যে তো আমরা এখানে বসে থেকে তো লাভ নেই, সারা রাত তাহলে বসে থাকতে হবে। আর আমরা যেহেতু আস্তে আস্তে দেরি হয়ে গেছে, আমরা টাইম মতো পৌঁছাতে পারবো না গৃহস্থ বাড়িতে, তো আমাদের বকাঝকা শুনতে হবে। তো তাদের মধ্যে দুজন বলে যে তাহলে আমরা এক কাজ করি, আমরা যেহেতু রাত আর এবং আমরা 7-8 জন আছি, তো আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি। 7-8 ঘন্টার রাস্তা, আমরা সকাল সকাল তাহলে পৌঁছে যেতে পারবো ওই বাড়িতে, যে বাড়িতে যাবো। তারপরে সকালে নাস্তা নাস্তা করে কাজ শুরু করলাম স্বাভাবিকভাবে। তো যেই ভাবনা রাসেল ভাই, সেই অনুযায়ী তারা কাজ করে, তারা তাদের মতো হাঁটা শুরু করে আর কি। তো রাসেল ভাই তারা হাঁটতে হাঁটতে যখন আনুমানিক রাত 3:30-3:30 মতো বাজে আর কি, এমন একটা সময় তারা ওই গ্রামের কাছাকাছি চলে যায়। মানে অলমোস্ট আমাদের গ্রামের 2-3টা গ্রাম পরেই আর কি ওই বাড়ি আর কি। তো আমাদের গ্রামের ঠিক আগে একটা গ্রামে এসে তারা যখন দেখে যে অনেক রাত এবং ক্লান্ত হয়ে গেছে রাসেল ভাই, অনেকক্ষণ হাঁটছে এবং যেহেতু টানা জার্নি করতেছিল, তো তারা একটু দূরে দেখতে পায় যে একটা গৃহস্থ বাড়িতে আর কি আপনার ওই রাতের বেলায় মানে দেখা যাচ্ছে আর কি উঠানোর মধ্যে আপনার ইয়ে জ্বলতেছে আসলে, হারিকেন যেটাকে বলে আর কি, কেরোসিন তেল দিয়ে যেটা জ্বালায়। তো হারিকেন দেখে তারা বলে যে মনে হয় বাড়িতে কেউ জেগে আছে, তো আমরা চলেন সবাই মিলে গিয়ে একটু ওই বাড়ির মালিককে যদি পাই তাহলে একটু রিকোয়েস্ট করে তাদের এখানে থেকে গেলাম, যদি আমার কাছাকাছি চলে আসতে আর বেশিক্ষণ লাগবে না। তারপরে আমরা সকালবেলা ফজর আজানের পরে গৃহস্থ বাড়ি থেকে কাজ শুরু করলাম। তো যেটা ভাবনা আসলে সেই অনুযায়ী তারা ওই বাড়িতে যায়। যাওয়ার পরে তারা বাড়িতে উঠোনে ঢোকার মাত্রই, গেট দিয়ে ঢোকার মাত্রই যেটা দেখে রাসেল ভাই, যে একজন বয়স্ক লোক, 70 ঊর্ধ্ব একজন লোক, সে ওই বসে বসে হুক্কা যেটাকে বলে রাসেল ভাই, তামাক আর কি, আপনার হয়তো আপনি জেনে থাকবেন। তো ওই হুক্কা খাচ্ছিল আর কি বসে বসে, সে চেয়ারের মধ্যে, একটা ছোট একটা চেয়ারের মধ্যে বসে হুক্কা খাচ্ছিল, ভালো বয়স তার। তো সে ওই জিজ্ঞেস করে যে কোথা থেকে আসছো, ডিটেলস বলার পরে বলে যে হ্যাঁ আমি তো ওই বাড়ি চিনি, তোমার ওই বাড়িতে কাজের জন্য আসছো, ঠিক আছে। তো রিকোয়েস্ট করে যে আমরা আপনাদের বাড়িতে একটা থাকতে চাইতেছি। সে বলে যে হ্যাঁ সমস্যা নেই, আমরা বাড়িতে দুজনেই আছি, আমি আর তোমার চাচি আর কি, তো আমাদের সামনের একটা ঘর পুরোটাই ফাঁকা, তোমরা থাকতে পারবো, সমস্যা নেই। তো রাসেল ভাই তখন তাদের বলে যে ঠিক আছে তোমরা আসছো এত দূর থেকে, তো তোমরা কাজ করো, হাত মুখ ধোও, আর আমি আমার স্ত্রীকে বলতেছি খাবার দেওয়ার জন্য, তোমরা খাবার টাবার খাও, তারপরে ওই সামনের ঘর দেখে দিব, এখানে গিয়ে ঘুমিয়ে পড়ো সবাই।
তো রাসেল ভাই তো তার হাত মুখ ধুয়ে আসে, এরপরে তার স্ত্রীকে ডেকে তাদের খাবার দিতে বলে। তো তারপর সত্য তার স্ত্রী বস কাছাকাছি ছিল। তো তাদের আসলে রাসেল ভাই সবচেয়ে অবাক করে যে ব্যাপার রাসেল ভাই, ওই রাতের বেলা রাসেল ভাই তাদের আটজনকে যে খাবারটা দেওয়া হয় রাসেল ভাই, মানে একটা বিয়ে বাড়িতে যে ধরনের মানে আয়োজন থাকে আর কি, মানে বিরাট আয়োজন এক কথায় রাসেল ভাই। সব ধরনের খাবারই সেখানে ছিল, দধি থেকে শুরু করে মিষ্টি যা ছিল আর কি সবকিছু ছিল। তো তারা একটু অবাকও হয়, আবার মানে তাদের তো আসলে গ্রামের লোক রাসেল ভাই, তো বছরে মানে একদিন এরকম খাবার তাদের মানে জোটে না আর কি এক কথায়। তো মানে দেখে আর লোভ সামলানো যায় না আর কি, তারা খেয়ে মানে পেট ভরে খায় আর কি যতক্ষণ মন চায় আর কি খাওয়ার পরে। তো তাদের হাত মুখ ধুয়ে আবার তারা তাদের যে রুমে নিয়ে যায় রাসেল ভাই থাকার জন্য। এখানে একটা ব্যাপার আছে যে আসলে ওই সময় 55-60 বছর আগে রাসেল ভাই মানে একটা বাড়ির মধ্যে এই ধরনের মানে ব্যবস্থা থাকার জন্য, ঘুমানোর জন্য এই ধরনের ব্যবস্থা মানে থাকতে পারে এটা চিন্তার মতো না আর কি, খুবই আলিশান অবস্থা রাসেল ভাই। তো তাদের যে ঘরে নিয়ে যাওয়া হয়, তাদের মানে দোতলা একটা ঘর, তো সেখানে আপনার ওদের যে রুমে থাকতে দেয়, ওখানে 2টা খাট ছিল রাসেল ভাই পাশাপাশি, খুবই ভালো মানে সাজসজ্জ করানো আর কি। তো তাদের দেখা দেওয়া হয়, তারা ওইখানে ওই 4 জন করে রাসেল ভাই 2টা খাটে শুয়ে পড়ে আর কি। যেহেতু ক্লান্ত রাসেল ভাই, তারা আসলে শোবার পরপরই রাসেল ভাই ঘুমিয়ে যায়। তো রাসেল ভাই তারা যেটা পরে যে ঘটনা ঘটে সেটা হলো রাসেল ভাই, এর মধ্যে একজনের রাসেল ভাই ফজরের আজানের মানে শুনতে শুনতে তার ঘুমটা ভেঙে যায় রাসেল ভাই। তো সে আজান শুনে যখন মানে চোখ মেলে, সে রাসেল ভাই উপর হয়ে শুয়েছিল, মানে সোজা চোখ দুটো আকাশের দিকে ছিল। সে তাকিয়ে দেখে যে রাসেল ভাই একটা অন্ধকার একটা আকাশ আর কি এক কথায়, যে তারা ঘরের মধ্যে ছিল, আকাশ তো দেখার কথা না রাসেল ভাই। তো সে এটাতে খুবই অবাক হয় এবং সে চিন্তা করে যে আমি এখানে কিভাবে আসবো, এবং সে তখন একটু অবাক হয়ে যে আমার সাথে যারা ছিল তারা কোথায় আর কি। দেখার জন্য সে ডান বামে তাকায়, তো দেখে যে রাসেল ভাই সবাই শুয়ে আছে আর কি, কিন্তু শুয়ে আছে তারা আসলে কোন ঘরের মধ্যে নেই রাসেল ভাই। তারা আছে ওই আপনার ফসল কাটার পরে অনেক বড় যে মানে ক্ষেত যেটাকে বলে রাসেল ভাই, যে জমিটা আছে মানে খোলামেলা, এবং সেই মাঝখানে একটা শিমুল গাছ, যেটার নিচে তারা সবাই ঘুমিয়ে আছে আড়াআড়ি ভাবে, এক একজন এক একদিকে মাথা টাথা দিয়ে, এবং তারা যে বিছানা বালিশ হিসেবে যেটা দিয়েছে রাসেল, সেটা হলো আসলে রাসেল ভাই মাটির চাকাগুলো দিয়ে রাখছে। খুবই মোলাম আরামদায়ক বিছানা মনে করে যেটা ঘুমিয়েছিল রাসেল ভাই, সেখানে তো মাটির চাকা আর কি দেখতেছে। তো সবাইকে টাকাটাই করে রাসেল ভাই উঠায়। তো উঠানোর পরে সবাই খুব অবাক হয়, পরে তারা আসলে ভাবে যে আমাদের কাছে ডাকাতি করে নিল, কিছু নেওয়ার মতো ছিল না রাসেল ভাই। তো তারা তারপরে একটু যে আমরা কোন বাড়িতে ছিলাম একটু খোঁজ নেই। তো তারা বিভিন্ন লোকজনকে জিজ্ঞেস টিজ্ঞেস করে, বাজারে গিয়ে বা আশপাশের লোকজন ডেকে, তো কেউ এরকম কোন বাড়ির সন্ধান দিতে পারে না রাসেল ভাই। তো তারপরে এর মধ্যে ওই গ্রামেরই একজন ছিলেন, যিনি ওদেরকে ওই পাশের যে মসজিদ ছিলেন সেখানকার হুজুরের কাছে নিয়ে যায়। তার ক্রমণায় ভয় পাইছেন, তো হুজুরের কাছে নিয়ে তো হুজুরের কাছে যাওয়ার পরে যেটা হয় রাসেল ভাই, হুজুর সবকিছু শোনার পরে সে যেটা বলে, শুনতে শুনতে একটা মজার ব্যাপার ঘটে রাসেল ভাই সেখানে। রাসেল ভাই একজনের যেটা হয় মানে স্টোরি বলতে বলতে সবাই তার বলছিল, একজন বলছিল, তোর মধ্যে একজন আসলে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় রাসেল ভাই। তো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তো সে নর্মালি বলে যে ঠিক আছে তোমরা বলো, আমি তাহলে ওয়াশরুম থেকে আসি। তো মসজিদের যে ওয়াশরুম আছে সেখানে যায়। যাওয়ার পরে সে বাথরুমে গিয়ে যেটা হয় রাসেল ভাই, যেটা ঘটে সেটা হলো রাসেল ভাই, সে বাথরুমে জায়গায় আসলে মানে পায়খানা জায়গায় যেটা বের হওয়ার কথা রাসেল ভাই, সেটা না বের হয়ে সে যেটা দেখতে পায় আসলে সে মাটি বের হচ্ছে তার পেট থেকে আর কি রাসেল ভাই। তো সেটা দেখে সে বাইরে চলে আসে এবং হুজুরকে যখন ডিটেলস বলতাম, হুজুর বলে যে তোমাদের রাতে যে খাবারটা খাইয়েছিল সেটা আসলে খাবার ছিল না, সেটা আসলে মাটিই ছিল, যেখানে তোমার বাথরুমের সাথে মাটিই বের হচ্ছে। আর তোমাদের এত খাবার যে ইয়েটা ছিল মানে ওর যে উদ্দেশ্য ছিল সেটা হলো মানে যাতে তোমাদের বাথরুমের দরকার হয় রাতের বেলা, এবং যখন তোমরা বাথরুমে যাওয়ার জন্য একজন কেউ বের হবা, তখন সে একজন করে তোমাদের খাবে বা মারবে, যেটাই হোক। যে জিনটা ছিল আর কি রাসেল ভাই, ওটা আসলে জিন ছিল যেটা পরবর্তীতে ইয়ে করে। আর যেটা হয় রাসেল ভাই, তো ওরা এটা ইয়ে করার আপনার এরপরে যেটা হয় রাসেল ভাই, এটা শোনার পরে তো এটা আবার ওইখানকার ভাবে প্রবাদ অনুযায়ী যে নামটা আছে রাসেল ভাই, এটাকে নাকি মক্কেল ভূত বলেন বা জিন বলেন, এটা নাম হলো মক্কেল আর কি, যাতে বোকা বানানো হয়। মক্কেল বলতে আমরা জানি বোকা ইয়ে করা আর কি। তো এটাই রাসেল ভাই ঘটনা। তো এটা আসলে প্রচলিত ওইদিকে, আপনি হয়তো খোঁজ নিলে জানতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ইয়েস, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইটস 12:27 AM আর আমাদের সাথে আছেন আমাদের অতিথিরা, আর ইউ আর লিসনিং টু রেডিও ফুড ক্যারেট FM। আমি রাস্তেল আছির সাথে চলছে ভূত FM। আর
সেই সাথে আমাদের নতুন একজন অতিথি আমাদের সাথে এসে হাজির হয়েছেন, আমরা তার কাছে সরাসরি চলে যাচ্ছি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। শাহিন বাশার, আমি জি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আসছি। অনেক দূর থেকে এসেছেন, সেজন্য প্রথমেই আপনাকে অনেক 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 ধন্যবাদ। রাসেল ভাই, আপনাকে অনেক বেশি জি, ধন্যবাদ।